বেটিং খেলে যদি টাকা আর্ন করা যেত তাহলে সাকিব বেটিং এর বিজ্ঞাপন না দিয়ে নিজেই বেটিং খেলতো। অতীতে কিন্তু ওয়াজ মাহফিলে বক্তৃতা দিয়েও এই ধরনের স্ক্যাম প্রমোট করা হয়েছে। তিনজন লোকের কাছে যখন সেল করবি তখন কমিশন পাবি, আবার ওই তিনজন লোক যখন নতুন লোকদের কাছে পণ্য সেল করবে তখনও কমিশন পাবি। যে আমার কাছে 30,000 টাকা রাখবে তাকে আমি প্রতিদিন 500 টাকা করে লাভ দিব। আসসালামু আলাইকুম। টাকা পয়সা সবার জীবনেই দরকার, আর টাকা কামানোর আছে হাজারটা উপায়। তবে আমরা মাঝে মধ্যেই টাকা ইনকাম করতে গিয়ে এরকম সব পথে জড়িয়ে যাই যেগুলো মূলত প্রতারণার পথ। অতীতে বাংলাদেশে এই ধরনের প্রতারণা বারবার হয়েছে। বলতে গেলে এক প্রকার সর্বশান্ত আমি। টাকা না পাইলে আমরা মারা যাবো ভাই। আমাদের টাকাগুলো সে প্রতারিত করে বাইরে পাচার করে দিচ্ছে। পথে বসে যান এদেশের 5.5 লাখ ভুক্তভোগী। আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের প্রতারণামূলক ব্যবসায়ের বৈশিষ্ট্য, যাতে আমরা নিজেদেরকে এই ধরনের প্রতারণা থেকে দূরে রাখতে পারি। গ্রামের একজন দুইজন নয়, যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই অনলাইন জুয়ায় আসক্ত। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অনলাইন বেটিং এবং অনলাইন ক্যাসিনো টাইপ গ্যাম্বলিং কিন্তু এখন সবার হাতের মুঠোয়। এই ধরনের বাজি বা জুয়া খেললে কিন্তু দীর্ঘমেয়াদে টাকা ইনকাম করা সম্ভব নয়, কারণ এই সব জুয়ার ওয়েবসাইট বা বাজির ওয়েবসাইট এরকম ভাবে ডিজাইন করে যেন তাদের একটা কমিশন থাকে। এই যে এরা এত বড় বড় টিমে স্পন্সর করে, তাদের সেই টাকাটা তো তুলতে হবে। এই কারণে একটা ওয়েবসাইটে মোট যত টাকার বাজি ধরা হয়, সব উইনার মিলেও কিন্তু অত টাকা জিততে পারে না, তার থেকে কম টাকা জিতে। আপনি যদি একবার দুইবার খেলেন হয়তো জিতে লাভ করে আসতে পারবেন, কিন্তু বারবার খেললে আপনার লস। আর এই ধরনের বাজি কিন্তু আসক্তিকর। তো দেখা গেল কেউ 1,000 টাকা লস করে ফের আবার 2,000 টাকার বাজি লাগাবে, কারণ তার আশা যে আমি এবার 2,000 জিতলে আগের লসটা আমার উঠে আসবে। অনেক রকমের নেশা করে, এটা সেরকম একটা নেশা যে খেলতেই হবে। কিন্তু আমার 200 টাকা নিয়ে গেছে, এই 200 টাকার সাথে আর 200 ভরে আমি কিভাবে 400 টাকা আনতে হবে। খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাঁচিয়ে গেলে বুঝুন। তো এইভাবে কিন্তু বাংলাদেশে অনেকগুলো পরিবার নষ্ট হচ্ছে, পরিবারগুলো সর্বশান্ত হচ্ছে। অনেকেই মনে করেন যে আমি বিশাল ক্রিকেটিং এক্সপার্ট, আমি যেই টিমে বাজি লাগাবো সেটাই জিতবে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটিং ব্রেইন হলো সাকিব আল হাসান। তো বেটিং খেলে যদি টাকা আর্ন করা যেত তাহলে সাকিব বেটিং এর বিজ্ঞাপন না দিয়ে নিজেই বেটিং খেলতো। ধরেন আমার কাছে 4 লাখ টাকা আছে, এখন এই টাকা দিয়ে আমি দুইটা বাইক কিনলাম। দুইটা বাইক কিনে আমি বিক্রি করলাম 1.5 লাখ টাকা করে, 3 লাখ। তো এই যে বড় ডিসকাউন্ট দিলাম, এই ডিসকাউন্টের কারণে আবার আমার কাছে নতুন 4 জন লোক আসলো বাইকের জন্য। তো তখন আমি বললাম যে আমাকে অ্যাডভান্স করতে হবে। তখন তারা আমাকে 6 লক্ষ টাকা অ্যাডভান্স করলো, আর আমার আগে যে 3 লক্ষ টাকা ছিল এই টাকা দিয়ে আমি এদেরকে বাইকটা বুঝাই দিলাম। তো যখন আমি অলরেডি 6টা বাইক এরকম ডিসকাউন্টে বিক্রি করছি, তো এখন আমি আশা করতে পারি আমার এখন 20টা বাইকের অর্ডার আসবে। তো এই 20 জনের থেকে আমি 1.5 লাখ করে 30 লাখ টাকা অ্যাডভান্স নিলাম। এখন আমি যেটা করতে পারি, এই 30 লাখ টাকা নিয়ে ভাইগা যাইতে পারি, অথবা আমি যদি খুব আশাবাদী হই আমি বলতে পারি আচ্ছা এই 30 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা করে লাভ করে তারপরে গ্রাহকদের টাকা বুঝিয়ে দিব। আরো সহজে কিন্তু পঞ্জি স্কিম রান করা যায়। সেক্ষেত্রে আমার ওই 4 লাখ টাকাও লাগবে না। ধরেন আমি একটা অফার দিলাম যে আমার কাছে 30,000 টাকা রাখবে তাকে আমি প্রতিদিন 500 টাকা করে লাভ দিব। এক্ষেত্রে হবে কি, ওই লোকের 30,000 টাকা দিয়েই আমি কিন্তু তাকে 60 দিন পর্যন্ত 500 করে লাভ দিতে পারবো। ওনার লাভ দেখে সম্ভাবনা আছে আরো কিছু লোক আসবে আমার কাছে টাকা ইনভেস্ট করতে। তো যখন আমার মনে হবে যে আমার কাছে একটা ভালো অ্যামাউন্ট জমছে, তখন আমি এটা নিয়ে ভাইগা যাব। তো আপনি ভাবতে পারেন এই বিজনেসে কে ইনভেস্ট করবে। দেখেন, শেরপুরের এক গ্রামের সবাই বাইক, ছাগল, গরু বিক্রি করে এই ধরনের স্কিমে ইনভেস্ট করছে। পঞ্জি স্কিম কোনোভাবে একটা সাস্টেনেবল বিজনেস মডেল না। এটা দাঁড় করানোই হয় গ্রাহকের সাথে প্রতারণা করার জন্য। তো আপনার গ্রামের এক বেকার বড় ভাই হঠাৎ ঢাকা থেকে আসলো সুটেড বুটেড, আপনাকে বললো কিরে চাকরি করবি? তো আপনি জিজ্ঞাসা করলেন কি চাকরি ভাই? সে বললো দেখ, তুই আমাদের কোম্পানি থেকে এই প্রোডাক্টটা কিনবি আর 3 জন লোকের কাছে সেল করবি, তাহলে তোর কাজ শেষ। ওই 3 জন লোকের কাছে যখন সেল করবি তখন কমিশন পাবি, আবার ওই 3 জন লোক যখন নতুন লোকদের কাছে পণ্য সেল করবে তখনও কমিশন পাবি। এমএলএম বিজনেসের একটা বড় সমস্যা হলো, যেহেতু প্রত্যেকটা স্তরে কমিশন দিতে হয়, তাই স্বাভাবিক পণ্যের চেয়ে এই পণ্যগুলোর দাম বেশি হয়। অর্থাৎ ধরেন একটা টিভি, অন্য কোম্পানির একই মানের টিভি যদি হয় 10,000 টাকা, এই এমএলএম কোম্পানির এই টিভিটা হবে 12,000 টাকা। একাডেমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এমএলএম বিজনেসকে সাস্টেন করতে হলে অবশ্যই 70% সেল করতে হবে এরকম লোকদের নিকট যারা হলো এন্ড ইউজার। অর্থাৎ 10টা সেল হলে 7টা সেল হবে যারা টিভিটা কিনে টিভিটা দেখবে।
তাদের আর অন্য লোকের নিকট এই টিভিটা সেল করার কোনো ইচ্ছা নাই বা এজেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু যেহেতু এই টিভিটার দাম অন্য টিভির থেকে বেশি, তাই দেখা যায় এই টিভিগুলো এরকম লোকেরাই কিনে যারা এই কোম্পানির এজেন্ট হইতে চায় আর অন্য লোকের কাছে বিক্রি করে কমিশন উপার্জন করতে চায়। এই কারণে কিছুদিন পর আর নতুন ক্রেতা খুঁজে পাওয়া যায় না, আর ওই ব্যবসাটা ধসে পড়ে, আর তার ফলে 99% লোকই ক্ষতিগ্রস্ত হয়। কেবল যারা শুরুতে জয়েন করছে এরকম 1% লোক লাভবান হয়। 20 মিলিয়ন দিরহাম জিতলেন জাহাঙ্গীর আলম সহ 14 প্রবাসী বাংলাদেশি মুদ্রায় যা 66 কোটি টাকারও বেশি। এই ধরনের নিউজ দেখলে সবারই মন চায় দুইটা টিকিট কিনি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। গাণিতিক হিসাব মতে আপনার মাথায় বজ্রপাতের সম্ভাবনা আপনার এই ধরনের লটারি জেতার সম্ভাবনার থেকে বেশি। তারপরও যদি আপনি ভাগ্যক্রমে জিতে যান, সম্ভাবনা আছে খুব অল্প দিনে আপনি টাকাটা খুইয়ে ফেলবেন। কারণ টাকা ম্যানেজ করার বা রাখার জন্য একটা যোগ্যতা দরকার। সে যোগ্যতা আপনার তখনই হবে যখন আপনি কষ্টের মাধ্যমে ওই টাকাটা উপার্জন করবেন। আমরা যদি পশ্চিমবঙ্গের আজিজ মোল্লার এক্সাম্পলটা দেখি, উনি কিন্তু 1 বছরের মধ্যে ওনার 1 কোটি টাকা উড়াই ফেলছে এবং উনি কিন্তু টিকিট কেনার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। অর্থাৎ উনি প্রায় 10-12 লক্ষ টাকার লটারি টিকিট কিনছে। সেইখান থেকে কিন্তু উনি একটা টিকিটও জিতে নাই। লটারি কিন্তু আসক্তিকর হইতে পারে, আর এই কারণে ইসলামে জুয়া লটারি নিষিদ্ধ করা হয়েছে। আরেকটা জিনিস আমরা খুব কমন দেখি যে ফেসবুকে ভাইয়ারা আপুরা শুধু মোবাইল দিয়ে 500 টাকা ইনকাম করুন, শুধু মোবাইল দিয়ে রোজ 1000 টাকা ইনকাম করুন, এরকম। যদি আপনি ওই লোককে নক করেন তাহলে সে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করাবে। সেইখানে দেখবেন বিভিন্ন লোক মেসেজ দিচ্ছে, থ্যাংক ইউ আপু, আমি 7 দিনে 5000 টাকা উপার্জন করেছি, থ্যাংক ইউ আপু, আমি 12 দিনে 8000 টাকা উপার্জন করেছি, এরকম। তখন আপনি ওই লোককে হয়তো মেসেজ দিবেন, ভাই আমাকে কাজ দেন। সে বলবে কাজের জন্য তো একটা সিক্রেট গ্রুপে জয়েন করানো লাগবে, তার জন্য জয়েন ফি 500 টাকা বা 1000 টাকা। তো যখনই আপনি ওনাকে 500 টাকা বা 1000 টাকা দিবেন, বাস আপনার সাথে কমিউনিকেশন শেষ। তো এইখানে আপনি কমন সেন্স খাটান যে যার কাজের জন্য লোক দরকার সে কখনো তার এমপ্লয়ির নিকট থেকে কমিশন চাইবে না। এটা পৃথিবীর কোনো কোম্পানি চায় না। ওরা যদি অ্যাকচুয়ালি কাজ দিতে পারতো তাহলে হয়তো বলতো আচ্ছা তোমার প্রথম 2 দিনের বা প্রথম 1 সপ্তাহের ইনকাম আমাদের, বা ফাইবার বা আপওয়ার্কের মতো বলতো আচ্ছা কমিশন দিতে হবে, তোমার কাজের উপর এত % কমিশন আমাদের। কাজের আগেই শুরুতে টাকা চাওয়া মানে এটা একটা ফ্রড। যেহেতু বাংলাদেশ 90% মুসলিমের দেশ, সেহেতু হালাল বিনিয়োগের নামে স্ক্যাম না থাকলে তো হয় না। অতীতে কিন্তু ওয়াজ মাহফিলে বক্তৃতা দিয়েও এই ধরনের স্ক্যাম প্রমোট করা হয়েছে। আমাকে ভালোবাসবেন, তারা ইহসান নিয়ে কোনো কথা বলবেন না, জান্নাতে যাওয়ার পথ দিলাম। কিন্তু আল্লাহ খোদার নামে কিন্তু বাঙালির মন গলে না। বাঙালির মন তখনই গলে যখন উচ্চ মাত্রায় প্রফিট দেওয়া হয়। তো এইখানে দেখেন 20-25% প্রফিট পার মান্থ দেওয়ার কথা বলতেছে। ব্যাংকগুলা কিন্তু মান্থলি 1-1.5% সুদে ঋণ দেওয়ার জন্য বসে আছে। এখন উনি হয়তো বলবে আমার হালাল টাকা দরকার। বাংলাদেশে কিন্তু হালাল টাকা সাপ্লাই করার জন্য ইসলামী ব্যাংকও আছে। সো এই ধরনের উচ্চমাত্রা প্রফিট দেখলে বুঝবেন যে এটা স্ক্যাম। কারণ কেউ কষ্ট করে ইনকাম করে আপনাকে এত বড় ভাগ দেওয়ার জন্য বসে নাই আসলে। এই নিউজটা যদি দেখেন, এই ভদ্রলোক গেছে তার ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে, কিন্তু সেইখানে তার পরিবারকে জিম্মি করে তাদের টাকা ছিনতাই করে নিয়ে গেছে। কারণ এটা কেন হয়েছে বলেন তো? উনি সস্তা খুঁজতে যায় এরকম এক রিয়েল এস্টেটের খপ্পরে পড়ছে যার এমডি কিনা এই ছিনতাইয়ের সাথে জড়িত। এটা কিন্তু মিডল ক্লাস শ্রেণীর মধ্যে কমন। তারা এরকম একটা জমি বা ফ্ল্যাট কিনে যে তার সারা জীবনের সঞ্চয় নষ্ট হয়ে যায় এবং সে আদালতে আদালতে ঘুরে তার জীবন শেষ করে। তো এইখানে আমার সাজেশন হলো, আপনার যখন এনাফ টাকা হবে তখন এই ধরনের কেনাকাটার মধ্যে যাওয়া। অর্থাৎ আপনার কাছে যদি 2 কোটি টাকা থাকে তখন আপনি 1 কোটি টাকার একটা ফ্ল্যাট বা 1 কোটি টাকার একটা প্লট কিনতে যান। যখন আপনার কাছে এক্সট্রা টাকা থাকবে তখন কিন্তু আপনি কোয়ালিটি প্রিফার করবেন, কম দামের খোঁজে এই ধরনের রিয়েল এস্টেটের পাল্লায় পড়বেন না। অনলাইনে অপশন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো মাইনিং এর নামে কিছু স্ক্যাম হয়ে থাকে। তো এইখানে আপনি খুব সিম্পলি বোঝার চেষ্টা করবেন যে ওদের বিজনেস মডেলটা কি। আপনি যে এখান থেকে আর্ন করবেন, ওই অ্যাপটা বা ওই ওয়েবসাইটটা কিভাবে আর্ন করে। আরেকটা জিনিস, বাংলাদেশে এই ধরনের ট্রেডিং বৈধ না। তো আপনি যদি ধরা খান আপনাকে কেউ লিগ্যাল প্রোটেকশন দিবে না। দেখেন, টাকা পয়সা কামাইতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, সেটা শারীরিক হোক বা মানসিক। পরিশ্রম ছাড়া টাকা পয়সা ইনকাম করা সম্ভব না। অনেকে ভাবেন যে আমি শুধু ইনভেস্ট করে ইনকাম করব। ইনভেস্ট করে ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই 2টা জিনিস এনশিওর করতে হবে। আপনি যে ব্যবসায় ইনভেস্ট করতেছেন
আপনার আইডিয়া থাকতে হবে, বুঝতে হবে যে এই ব্যবসাটা কিভাবে হয়, কিভাবে লাভ হয় বা ক্ষতি হয়। আরেকটা হলো ওই ব্যবসাটা আপনার সরেজমিনে এসে দেখতে হবে বা আপনার মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিতে হবে। এখন আপনি যদি সৌদি থেকে আপনার বন্ধুর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় 20 লাখ টাকা পাঠিয়ে দেন, আপনি জানেনই না যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কেমনে হয়, কিভাবে লাভ হয় বা ক্ষতি হয়, তাহলে সম্ভাবনা আছে আপনি ওইখানে ধরা খাবেন, অথবা আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আপনার বন্ধু বললো যে বন্ধু লস হয়েছে, কিন্তু আপনি যেহেতু বুঝেন না, আপনি ভাববেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে। তো নিজে সময় দিতে না পারলে আর ওই ব্যবসাটা না বুঝলে তার মধ্যে ইনভেস্ট না করাই ভালো। বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্যাংক আছে, আর ব্যাংকগুলো অল্প রেটেই লোন দিয়ে থাকে। তো ব্যাংকের থেকে লোন নিলে কিন্তু ব্যাংকে প্রফিটও দেওয়া লাগে না, মালিকানাও শেয়ার করা লাগে না, কেবল ইন্টারেস্টটা দিলেই হয়। তো এক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে যে কেন সে আপনার টাকা চাইতেছে, সে কেন ব্যাংক থেকে টাকা নিচ্ছে না। আর ফাইনালি জুয়া, বাজি, লটারি এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো থেকে দূরে থাকলে আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে। ধন্যবাদ।